চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন। হালখাতা উৎসবে ক্রেতা বিক্রেতা সৌহার্দ্য বিনিময়। পাহাড়ে পুরাতন বছরকে বিদায়, নতুনকে বরণে সাংগ্রাই উৎসব। বর্ণিল আয়োজনে সামিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাগুরায় বসতঘরে আগুনে দগ্ধ, শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু। লালমনিরহাটের বড় বাড়িতে ওয়ালটন শোরুম পুড়ে ছাই। নরসিংদীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর, প্রাণনাশের হুমকি। শ্রমিক দল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী। চলতি বছরেই মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনে যাচ্ছে ২৮টি প্রতিষ্ঠান। ২ লাখ মানুষের কর্মসংস্থানের আশা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষ দিন। দিনটিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে চলছে নানা আয়োজন। সকাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে 2 দিনের আয়োজন। রয়েছে সঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। সকালে বাউল গান এবং ঐতিহ্যবাহী বাংলা গান পরিবেশন করেন শিল্পীরা। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ব্যান্ড শো, সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে ঢাক ঢোল সহ লাঠি খেলার পরিবেশনাও। এছাড়াও বিকেলে মানিক ভিয়া এভিনিউতে কনসার্টেও, সন্ধ্যায় থাকছে ড্রোন শো। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার ভোরে রমনার বটমূলে থাকছে ছায়ানটের সাংস্কৃতিক পরিবেশনা। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বাংলা নববর্ষ বরণ ও পুরনো বছরকে বিদায় জানাতে চলছে নানান আয়োজন। তারই ধারাবাহিকতায় চৈত্র সংক্রান্তিতে নেত্রকোনার কেন্দুয়ায় আঙ্গারোয়ায় চলছে খনার মেলা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে শুরু হয়েছে খনার মেলা। জ্যোতির্বিদ্যায় পারদর্শী বিদুষী নারী খনার বচন আজও বাংলার গ্রামেগঞ্জে প্রচলিত। মঙ্গলঘর পরিসর নামে সংগঠনের আয়োজনে মেলায় তুলে ধরা হয় তার লেখা গান, কবিতা, বাউল গান ছাড়াও থাকছে বিশেষ আলোচনা। এছাড়া কৃষি উপকরণের প্রদর্শনীও চলছে মেলা প্রাঙ্গণে। খনার বচনের অন্যতম দিক হচ্ছে কৃষি সংক্রান্ত নানা পূর্বাভাস। দেখতে আসছি কিংবা আমরা এটা অনেক আনন্দ ভোগ করতেছি। দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। খনার মেলাটা কৃষকদের যে একটা উৎসাহ উদ্দীপনা দেওয়ার চেষ্টা, এটা আমাদের খুবই ভালো লাগে। এই খনার মেলা আমাদেরকে বার্তা দেয় আমাদের ধান, আমাদের মাটি, আমাদের হাওয়া, আমাদের ভাষা, পানি, এটি দিয়ে আসলে আমাদেরকে জাগতে হবে। আয়োজকরা বলেন, লোকসংস্কৃতিতে খনার বচনের রয়েছে বিশেষ গুরুত্ব। দৈনন্দিন জীবন, আচার অনুষ্ঠান, কৃষি, সংস্কৃতি সহ নানা দিক উঠে এসেছে তার লেখা ছন্দে মেলানো বচনে। খনার মেলার প্রাসঙ্গিকতা রয়ে গেছে। 1000 বছর আগে যেগুলি বলছে এগুলি এখনও আসলে আমরা এইগুলি থেকে সরে গেছি। এগুলো যে আধুনিকতা খনার বচন পরিত্যাগ করে উৎকর্ষতা লাভ করছে, এই বিষয়টা এরকম না। রাতভর লোকগান পরিবেশনের পর নববর্ষের সূর্যোদয়ের সাথে সাথে সমাপ্তি হবে খনার মেলার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাহাড়ে চলছে বর্ষবরণের আয়োজন। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে সাংগ্রাই উৎসবের আয়োজন করেছে মারমা সহ বেশ কয়েকটি জাতিগোষ্ঠী। বর্ণিল আয়োজনে সামিল হয়েছেন বিভিন্ন বয়সী মানুষ। বৈশাখী ঘিরে পাহাড়ে চলছে বর্ণিল আয়োজন। খাগড়াছড়িতে রং বেরঙের পোশাক পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মারমা সম্প্রদায়। খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয় শোভাযাত্রা। 1 বছরের অপেক্ষা শেষে নেচে গিয়ে শোভাযাত্রায় অংশ নিতে পেরে খুশি তরুণ তরুণীরা। আজকে আমরা র্যালিতে আসছি, কালকে হচ্ছে আমাদের মূল সাংগ্রাই। র্যালিটা আজ এখান থেকে শুরু হয়ে বেড়াছড়া মাঠে শেষ হবে। ওখানে আজকে আমাদের বিভিন্ন ধরনের ওখানে প্রোগ্রাম আছে। কালকে আমাদের মহাসাংগ্রাই উদযাপন, তো এর আগে আমরা আজকে র্যালির জন্য আসছি। আমি বান্দরবানের সাংগ্রাই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসন। রাজার মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় শোভাযাত্রা।
এইবারের প্রোগ্রামের মাধ্যমে আমরা আবারও নিশ্চিত করতে পেরেছি যে 5ই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের শুভ সূচনা হয়েছে, সেখানে আসলেই আমরা বৈষম্য দূর করে সবাই একযোগে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলছি। ফেস্টুন প্লাকার্ড নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরেছে 11টি জাতিগোষ্ঠীর শোভাযাত্রা। সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির অনন্য প্রতীক এই উৎসব পার্বত্য এলাকার মানুষের জীবনে এনে দেয় আনন্দ ও নতুন আশার বার্তা। শুধুমাত্র যে সাংগ্রাই উদযাপনটা যে বান্ধবের মামাদের হলেও এখানে কিন্তু আমরা কিন্তু 12টা জনগোষ্ঠী এখানে বাঙালি সহ বাকি 11 জনগোষ্ঠী আমরা পাহাড়ি সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছে। এবং নতুন বছরটি হবে সকলের জন্য একটি আশার, একটি শুভকামনার এবং সকলের সাথে সম্প্রীতির এবং ভালোবাসার। 18 এপ্রিল জলকেলির মধ্য দিয়ে শেষ হবে বান্দরবানের সাংগ্রাই উৎসব। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলা নববর্ষ বরণ করতে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এরই মধ্যে আনন্দ শোভাযাত্রার উপকরণ তৈরির কাজ শেষ করেছেন শিক্ষার্থীরা। এবার বর্ষবরণে বিশেষ ভাবনায় থাকবে মেধার বিষয়টি। সেই আলোকে শোভাযাত্রায় জায়গা পাবে বই ও কলম। শহরে বর্ষবরণ ঘিরে আনন্দ শোভাযাত্রার পাশাপাশি নানা আয়োজন থাকবে রাজশাহী কলেজ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। এদিকে বর্ষবরণ আয়োজনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাড়তি প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিবারই যা করি সে হচ্ছে আমাদের ফোক, যেটা সংস্কৃতি, সেটার উপস্থাপন করার চেষ্টা করি। সঙ্গে থাকে হচ্ছে থিম, যে কারেন্ট সিচুয়েশানের যে থিমগুলো থাকে, প্রতিবারই কোনো না কোনো থিম থাকে। তো এবারও তার ব্যতিক্রম নয়। আমরা এবারের থিম রেখেছি যে মেধা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বর্তমান বিচার ব্যবস্থা একটি দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে চলছে। তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন খুবই জরুরি। সকালে খুলনা জজ কোর্ট প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য স্থগিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। বিচারপতি বলেন, বিচার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, বিচার প্রার্থীদের অসুবিধা দূর করতে 12 দফা সংস্কার কার্যক্রম চলছে। এই সংস্কার শেষ হলে দেশে একটি কাঙ্ক্ষিত টেকসই বিচারিক ব্যবস্থা চালু হবে। এ সময় তিনি আরও বলেন, সংস্কারের মাধ্যমে বিচার ব্যবস্থায় যে অনিয়ম রয়েছে তা দূর করতে হবে এবং বিচারিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্টদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। সুপ্রিম কোর্টে এখন এই বিচার ব্যবস্থা একটা দ্বৈত শাসনের মধ্য দিয়ে চলে, সেটা আমরা চাইছি না। সেটা আমি আমার অভিভাষণে বলেছিলাম, তো এখনও বলছি। সচিবালয় নিয়ে অনেক কাজ এগিয়ে গেছে। সামনের সপ্তাহ মাসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। পটুয়াখালীর কুয়াকাটায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার উপজেলার বিপিনপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, ভুক্তভোগী নারীর স্বামী একটি মামলায় 2 মাস যাবৎ জেলে রয়েছেন। 4 সন্তানকে নিয়ে ওই নারী মৎস্য শ্রমিক হিসেবে কাজ করছেন। এই অবস্থায় শুক্রবার দুপুরে অভিযুক্ত সেলিম খাঁ ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে এবং বাধা দিলে মারধর করা হয়। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে অজ্ঞান অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মাগুরায় শালিখা উপজেলার আরপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সুমন নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শালিখা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সঞ্জয় দেবনাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের অস্থায়ী রাখা আছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। এছাড়া তদন্ত শেষে বলা যাবে আগুন লাগার সঠিক কারণ। এদিকে লালমনিরহাটের বড়বাড়ি বাজারে ভোরে একটি ওয়ালটন শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। এ সময় শোরুমের বিভিন্ন ধরনের ফার্নিচার পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। নরসিংদীতে চাঁদা না দেয়ায় আমির হোসেন সাদ্দাম নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মেহেদী সরকার নামে এক শ্রমিক দল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
দুপুরে নরসিংদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সদর উপজেলার হাজীপুর কাঠ বাজারের ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম। অভিযুক্ত মেহেদী সরকার হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করেন, গত 25শে মার্চ ফোন করে মেহেদী তার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকির মুখে নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন না ওই ব্যবসায়ী। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার 7 দিন পরেও মামলা নথিভুক্ত না হওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী। তবে অভিযোগ অস্বীকার করেন মেহেদী। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিগত 7 মাস যাবৎ আমার কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি দামকি প্রদান করতেছে। আমি তাদের হুমকি দামকে পরোয়া না করাতে তারা আমারে গত 4/4/2025 তারিখে শ্রমিক দলের সেক্রেটারি, হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি মেহেদী এবং মেহেদীর দল বল নিয়ে আমার দোকান থেকে বাড়িতে যাওয়ার সময় সে হামলা করে এবং আমাকে মারপিট করে। গাজীপুরের শালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে 1.5 ঘন্টারও বেশি সময় ধরে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুপুর 2:30টার দিকে দুর্ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। শালনা ব্রিজের কাছে পৌঁছা মাত্র একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো? এই রিলিফ ট্রেন কি বগি উদ্ধারের জন্য এসেছে কিনা? দেখুন, কিছুক্ষণ আগে রেলের যে উদ্ধারকারী টিম তারা এসে ঘটনাস্থলে পৌঁছেছে এবং এখান থেকে 4টি বগি, যে দুর্ঘটনা কবলিত বগি আছে 4টি বগি রেখে বাকি যে ইঞ্জিন এবং বগি সেগুলো কিন্তু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছেন এবং সেইগুলো উদ্ধার করে হয়েছে। বাকি যে 4টি বগি এখন ঘটনাস্থলে আছে। যদিও আমরা যেটি জেনেছি যে কোনো ধরনের আহত বা কোনো ধরনের বড় বিপর্যয় হয়নি। ট্রেনটি যে সামনের 4টি চাকা ছিল এই ক্ষতিগ্রস্ত বগির, সেই 4টি চাকা লাঞ্ছিত হওয়ার পরেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে বলে আমরা রেল কর্তৃপক্ষের মাধ্যমে জেনেছি। আপনাকে বলে রাখি যে এই ট্রেনটি কিন্তু চিলহাটি এক্সপ্রেস এবং সেটি ঢাকাগামী ছিল। ট্রেনটি যখন শালনা ব্রিজের কাছাকাছি এসে পৌঁছে তখনই 4টি বগি লাঞ্ছিত হয় এবং এখানে যে ট্রেনটি সেটি 4টি বগি সমেত এখানে কিন্তু আটকে পড়ে। পরবর্তীতে রেল যে উদ্ধারকারী টিম তারা এসে এখান থেকে ইঞ্জিন সহ অন্যান্য বগি সরিয়ে ফেলে এবং এখন শুধুমাত্র যে 4টি বগি ঘটনাস্থল রয়েছে এবং ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল কিন্তু এখন বন্ধ রয়েছে এবং বেশ কিছু স্টেশনে ট্রেন আটকে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। ফলে যে যাত্রী সেই দুর্ভোগ কিন্তু রয়েছে এবং রেলের যারা উদ্ধারকারী টিম, প্রকৌশল বিভাগ তারা এখানে এসে সেই যে 4টি চাকা যেটি লাঞ্ছিত হয়েছিল সেই চাকাগুলো ওঠানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই 4টি চাকা ওঠানোর পর এই যে বগি 4টি এটি এখান থেকে সরিয়ে নেওয়া হবে এবং ঢাকার সঙ্গে যে রেল যোগাযোগ সেটি পুনঃস্থাপিত হবে বলে তারা আশা করছেন। এবং আমরা রেলের যে স্টেশন মাস্টার রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে দুপুর 2:30টার কিছু পর এই দুর্ঘটনাটি ঘটেছে, তবে কোনো প্রাণহানি বা কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় হয়নি। শুধুমাত্র ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং এই ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়েছে এবং যাত্রীরা কিছুটা দুর্ভোগে রয়েছেন। তবে রেল কর্তৃপক্ষ আশা করছেন যে এই যে 4টি বগি একটি সরানোর পর তারা যে রেল যোগাযোগ সেটি স্বাভাবিক করতে পারবেন এবং সেই চেষ্টাই তারা করে যাচ্ছেন। এই ছিল গাজীপুরের ট্রেন দুর্ঘটনার সেই সর্বশেষ খবর। চিলাহাটি এক্সপ্রেসের লাইনচ্যুতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। বছরের শেষে চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনে যাচ্ছে 28টি দেশি বিদেশি প্রতিষ্ঠান। অন্তত 2 লাখ মানুষের কর্মসংস্থান হবে এসব প্রতিষ্ঠানে। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়া বিদেশি বিনিয়োগকারীরা পরিদর্শন করেছেন এই এলাকা। এই বিশেষ অঞ্চল দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলছে কর্তৃপক্ষ।
মেঘনা ও ফেনী নদীর মোহনায় চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তোলা হয়েছে দেশের বৃহত্তম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল NSEZ। করোনা মহামারী সহ বিভিন্ন কারণে কারখানা স্থাপনে ধীরগতি থাকলেও গত বছর থেকে পুরোদমে শুরু হয়েছে নির্মাণ কাজ। এই অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে 155 জন বিনিয়োগকারী তাদের জমি বুঝে পেয়েছেন। সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়া বিদেশি ব্যবসায়ীরাও NSEZ পরিদর্শনের পর এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। বিনিয়োগ করা নিয়ে আমি অত্যন্ত ইতিবাচক, যে কারণে আমি এখানে এসেছি। আমি এখানে সরকারের সাথে একসাথে বিনিয়োগ নিয়ে কাজ করতে চাই। বিনিয়োগ বান্ধব হলেও এখানে নানা চ্যালেঞ্জও আছে। সেসব চ্যালেঞ্জগুলো সমাধান করা হলে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ তুলে আনতে পারবে। বিনিয়োগকারীদের আগ্রহের কারণে দুটি জোনে প্রায় 1500 একর ভূমি উন্নয়নের কাজ শুরু হয়েছে। আগামী 2 বছরে কি কাজ করা যায়, সেই 2 বছরকে আমরা সর্বোচ্চ টার্গেট নিয়েছি যে 1500 একর জায়গার মতো ডেভেলপ করব, যেখানে সকল প্রকার অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা হবে। এই বিশাল কর্মযজ্ঞের মাঝেও সংকট রয়েছে জ্বালানি, পানি সহ দক্ষ শ্রমিকের। তবে বিদ্যমান সংকট সমাধানে মধ্য ও দীর্ঘমেয়াদী একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পানির সংকটের সমাধানে আমাদের প্রথম হলো যে আমরা আন্ডারগ্রাউন্ড থেকে কিছু এই মুহূর্তে তুলছি, বাট খুবই মিনিমাম সেটা আমরা করব, এবং মহুরী প্রজেক্ট থেকে আমরা 100 MLD পানি আনছি। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এখনো পর্যন্ত স্থানীয় ও বিদেশি প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় 19 বিলিয়ন মার্কিন ডলার। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। সকাল থেকে এতে অংশ নেন হাসপাতালের চিকিৎসকরা। হঠাৎ এই কর্মসূচিতে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা, ভোগান্তিতে পড়েছেন রোগীরা। সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম জানিয়েছেন, সম্প্রতি হাসপাতালে 2 রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা কয়েক দফায় চিকিৎসকদের উপর হামলা চালায়। এ ঘটনায় চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, যে কারণে সকাল থেকে কর্মবিরতির ডাক দেয় তারা। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। একজন রোগী মৃত্যুকে কেন্দ্র করে আমাদের একজন চিকিৎসকের উপর হামলা হয়েছিল। সেই জন্য 250 জেনারেল হাসপাতালের কিছু আমাদের যারা স্টাফ আছে তারা এবং চিকিৎসকরা এখানে তত্ত্বাবধায়ক মহোদয়কে অবরুদ্ধ করে রেখেছে। আমি এসেছি তাদের সাথে কথা বলার জন্য। 4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দর এসেছে রাশিয়ান নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ। সকালে যুদ্ধজাহাজ 3টি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের অভ্যর্থনা জানায়। সফরকারী 3 জাহাজের কর্মকর্তা ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার এবং বন্দর চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ এবং নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি সহ চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখবেন। এ সফরের মাধ্যমে 2 দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মত বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানান সংশ্লিষ্টরা। শুভেচ্ছা সফর শেষে জাহাজগুলো আগামী 16 এপ্রিল বাংলাদেশ ছেড়ে যাবে। নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী খাদিজা আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তারেক মিয়ার বিরুদ্ধে। দুপুরে উপজেলার ভরতের কান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্বামী তারেক মিয়ার সাথে খাদিজা আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল। রোববার সকালে বাইরে থেকে তালা দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে প্রতিবেশীরা জানালা দিয়ে ঘরের ভেতরে খাদিজা আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। রাতের কোনো এক সময় স্বামী তারেক তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশের। চাঁদপুরের কচুয়ায় পূর্বশত্রুতার জেরে নুরুল হক নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। সকালে সদর উপজেলার উত্তর বিতারা গ্রাম থেকে তাদের আটক করা হয়। নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে নুরুল হক ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গ্রামের শুক্কর আলী, গ্রাম পুলিশ জালালউদ্দিন ও জাহাঙ্গীর আলম তাকে ডেকে জাহাঙ্গীর খলিফার বাড়িতে নিয়ে যায়। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।
সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে শুক্কুর আলী, জাহাঙ্গীর ও জালাল সহ অজ্ঞাত কয়েকজনকে বাদী করে মামলা করেন। তবে মূল অভিযুক্ত পলাতক শুক্কুর আলীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজের একদিন পর নাটোরে মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী সিয়াম আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের কান্দিভিটায় আল জামিয়াতুন নুরানিয়া মাদ্রাসার টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিয়াম আহমেদ নওগাঁর মান্দা থানার চেরাগনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। পুলিশ জানায় শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল সিয়াম। বিষয়টি পরিবারের সদস্যদের ফোন করে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ। আজ মাদ্রাসার একটি টয়লেটে ঝুলন্ত অবস্থায় সিয়ামের মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। স্বজনদের দাবি, হত্যার পর সিয়ামকে ঝুলিয়ে রাখা হয়েছে। গাজীপুরের কাশিমপুর কারাগার ভেঙে 5ই আগস্টে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিপনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল র্যাবের কমান্ডার মেজর কাউসার বাঁধন জানান, 5ই আগস্ট সরকার পতনের সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সাথে সেও পালিয়ে যায়। প্রায় 8 মাস পর শনিবার রাতে তাকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে গাজীপুরের কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। মেহেরপুরে তাপপ্রবাহের কারণে ঝরে পড়ছে আমের গুটি। ফলে দুশ্চিন্তা দেখা দিয়েছে আমচাষী ও ব্যবসায়ীদের মধ্যে। লোকসানের ভয়ে আম বাগান কিনছেন না পাইকাররা। গুটি ঝরা বন্ধে গাছের গোড়ায় পানি, সার ও কীটনাশক দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মেহেরপুরে গাছে গাছে পাতার ফাঁকে ফাঁকে দুলছে আমের গুটি। তবে তাপপ্রবাহের কারণে ঝরে পড়ছে এসব আমের গুটি। ফলে এবার আমের কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কায় বাগান মালিকরা। এই গাছে প্রচুর আম আসছে, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে রোদের তাপে আমগুলো সব পড়ে যাচ্ছে। আর এই আমগুলো থাকলে প্রচুর আম হতো। বৃষ্টি নাই, তাই মোটা আম ঝরে যাচ্ছে, না হলে ব্যাপক আম হতো। এবার গুটি ঝরে পড়ায় লোকসানের ভয়ে বাগান কিনছেন না পাইকাররা। এতে চরম বিপাকে পড়েছেন চাষিরা। 4 ভাগের মধ্যে 1 ভাগ আম পুরি ঝরি শেষই হয়ে গেছে, এখন আরো ঝরবে। তাই এটা আমাদের খুবই লসের ভাগ দেখছি। সেবা যদি ঝরতে থাকে তাহলে গাছ অর্ধেক শেষ হয়ে যাবে। তো সেচ দিয়েও গাছের আম ঠেকানো যাচ্ছে না। তো এই পরিমাণে যদি হয় তাহলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে। এদিকে গুটি ঝরে পড়া রোধে বাগানে পানি ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের এই চাষিদেরকে পরামর্শ যে আপনারা যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের আম বাগানে রিং করে সেচ দিতে হবে। ফ্ল্যাট যদি সেচ দিতে তাহলে আমের বাগানে টোটাল বর্ডার দিয়েও ফ্ল্যাট করে সেচ দিতে পারে। তবে রিং পদ্ধতিতে সেচ দিলে ভালো হয়, তাহলে আম ঝরা থেকে তারা যে ঝরে যায় সেটা ঝরাটা রোধ করা যাবে। চলতি বছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 38,298 মেট্রিক টন। বৈশাখী মেলার অন্যতম অনুষঙ্গ শখের হাঁড়ি। বাংলা নববর্ষকে বরণ করতে মেলায় বাড়তি গুরুত্ব পায় মাটির তৈরি বিশেষ এই হাঁড়ির। বৈশাখের আগে আবারও আলোচনায় রাজশাহীর বসন্তপুরের শখের হাঁড়ির কারিগররা। রাজশাহীতে বৈশাখ ঘিরে বাড়তি চাহিদা থাকে রঙিন হাঁড়ির, যাকে শখের হাঁড়ি নামেও চেনেন স্থানীয়রা। নানা আকৃতির এই হাঁড়ি রঙের স্পর্শে হয়ে ওঠে দৃষ্টিনন্দন। একসময় গ্রামাঞ্চলে ঘর সাজানোর কাজে ব্যবহার হলেও সময়ের ধারায় বদলে গেছে সেই চিত্র। গ্রামীণ ঐতিহ্যবাহী মাটির হাঁড়ির সমাদর এখন শৌখিন পণ্য হিসাবে। রাজশাহী অঞ্চলে হাতে গোনা কয়েকজন কারিগর টিকিয়ে রেখেছেন সেই ধারা। এই বিভাগের 4,500 পরিবারে এই শখের হাঁড়ি বানাতো। এখন দেখেন গোটা পাড়া ঘুরে ঘুরে একটা হাঁড়ি ওই 200 টাকা কেন 500 টাকা দিয়েও পাবেন না। শ্রম হিসাবে মূল্য নেয়, বানায় না। যা শ্রম সে হিসেবে মূল্য পায় না, বানাতে চায় না। আধুনিকতার বেড়াজালে এখন মাটির পণ্যের কদর নেই। এছাড়া উপকরণের দাম বৃদ্ধি ও যুগের সাথে তাল মেলাতে না পেরে হতাশা জমেছে কারিগরদের মনে। শখের হাঁড়িটা বৈশাখী চাহিদা বেশি হয় সব থেকে। বৈশাখে আমি 8-10 জায়গা দোকান করি, 7-8 জায়গা দোকান করি। ভাই ভাইতে সবাই এখানে একজনকে দিয়ে। আর এই কাজটা আমি করে রাখি সারা বছর ধরে। মাটির তৈরি সামগ্রী নিয়ে নতুন করে আশাবাদী বিশিষ্টজনরা। এজন্য ভোক্তাদেরই এগিয়ে আসার আহ্বান তাদের। কাপ, ফ্রিজ, জগ, অনেক জিনিস
নতুনভাবে আসছে। শুধুমাত্র আমরা যদি এর ব্যবহার বাড়াই, প্রতিনিয়ত আমরা যদি সবার বাড়িতে কিছু না কিছু করে নিয়ে আসতে থাকি, তাহলে যারা তৈরি করছে তারা উৎসাহ পাবে, তারা এর ব্যাপ্তি ঘটাবে। এসব পণ্যে শৌখিন ক্রেতাদের আকৃষ্ট করতে প্রয়োজন প্রদর্শনী ও ব্যাপক প্রচারণা। একই সাথে কারিগরদের সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বিলুপ্তপ্রায় শিল্পটি ঘুরে দাঁড়াবে বলে আশা বিশিষ্টজনদের। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। শিল্প খাতে গ্যাসের দাম গড়ে 33% বাড়ানো হয়েছে। নতুন সংযোগে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 10 টাকা বেড়ে দাঁড়িয়েছে 40 টাকা। বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। এ সময় বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ক্যাপটিভ বিদ্যুতে নতুন সংযোগে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে 10 টাকা 25 পয়সা বেড়ে 42 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিদ্যমান গ্রাহকদের ক্ষেত্রে অনুমোদিত লোড পর্যন্ত দর অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া প্রতিশ্রুত গ্রাহকের অনুমোদিত লোডের 50 ভাগের বেশি ব্যবহারে নতুন দর কার্যকর হবে। এর আগে গত 26শে ফেব্রুয়ারি শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানি হয়। এতে নতুন গ্রাহকদের জন্য দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। বৈশাখী মেলা উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনার মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। নানা ধরনের মাটির খেলনা তৈরি করছেন তারা। সারা বছর অলস সময় পার করলেও চৈত্রের মাঝামাঝি সময়ে তাদের কর্মব্যস্ততা কিছুটা বাড়ে। মাটির সংকট ও প্লাস্টিক সামগ্রীর দৌরাত্ম্যে মাটির তৈরি তৈজসপত্র নির্মাণে আগ্রহ হারাচ্ছেন মৃৎশিল্পীরা। এখন শখের বশে অনেকেই মাটির সামগ্রী কেনেন। ঐতিহ্যবাহী এই পেশা টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সুযোগ সুবিধা কোনো পাচ্ছি না। সরকার যদি কোনো সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা এটা ধরে থাকতে পারবো, না হলে আমরা এটা ছাড়িয়ে দিচ্ছি। আর মাটি পাওয়া যায় না, বগুড়ি হচ্ছে আনির নাকি পাওয়া যায় না, বগুড়ি তো দেয় না মাটি। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।